বাঙালি কিন্তু দই খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। তাই ইশিকা সাইফুড চ্যানেল নিয়ে এলো দই দিয়ে 4টি ইউনিক ও ফিউশন ডেজার্ট রেসিপি, যেগুলো অনেক মাথা খাটিয়ে আমি নিজে আবিষ্কার করেছি। তাই প্রতিটি রেসিপিতে পাবেন দইয়ের একটি ভিন্ন স্বাদ ও ভিন্ন রূপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি পোড়া দই বা দই ব্রুলে। শুধু 4টি উপকরণে মাত্র 10 মিনিটেই এই ইউনিক অ্যান্ড ডেলিশিয়াস ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। এত ক্রিমি, সিল্কি অ্যান্ড ভেলভেটি একটা টেক্সচার যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। দই ব্রুলে বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি। চিনিটাকে আমি একটি মোটা তলানিযুক্ত পাত্রে দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে চিনিটাকে রান্না করতে থাকবো। রান্না করতে করতে চিনির দানাগুলো এমন হালকা দলা পাকিয়ে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকের ক্যারামেলই পারফেক্ট হয় না বা ক্যারামেল বানানোর সময় চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যায়। আমি আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে ক্যারামেল একদম পারফেক্ট হবে। প্রথমে ক্যারামেল বানানোর জন্য সবসময় মোটা তলানিযুক্ত পাত্রগুলো ব্যবহার করবেন। যদি পাত্রে তলানিটা পাতলা হয় তাহলে ক্যারামেলটা ভালো হবে না, চিনি তাড়াতাড়ি পড়ে যাবে। সবগুলো চিনি খুব ভালোভাবে গলে ক্যারামেল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করবেন না, তাহলে রংটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও তিতা লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 70 গ্রাম বাটার। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা সল্টেড বাটারটা ব্যবহার করেছি। এবার বাটার ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই ননস্টিক ছাড়া প্যানগুলো ব্যবহার করতে হবে ক্যারামেল তৈরির জন্য। ননস্টিক প্যানগুলোতে খুব তাড়াতাড়ি চিনি ক্রিস্টালাইজ হয়ে যায় আর ক্যারামেল ভালো হয় না। বাটারটা মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করতে হবে। এক হাত দিয়ে অল্প অল্প করে দুধ ঢালতে হবে আর আরেক হাত দিয়ে মিশাতে থাকতে হবে, তাহলে দলা পাকাবে না আর ক্যারামেলটা একদম স্মুথ হবে। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে এমন বলক চলে আসবে, আমি তখনই চুলার ফ্লেমটা অফ করে দিব। চুলাটা বন্ধ করার পরেও 1 মিনিটের মতো নাড়তে থাকবো, এতে ক্যারামেলের টেম্পারেচারটা তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। আমি আজকে এই পোড়া দইটা বানানোর জন্য ক্যারামেল সস বানাচ্ছি, ক্যারামেল না। নর্মাল ক্যারামেল আর ক্যারামেল সসের মধ্যে অল্প একটু পার্থক্য রয়েছে। ক্যারামেল সস বানানোর জন্য আমি যেভাবে বানালাম সেভাবে চিনিটা প্যানে দিয়ে অনবরত নেড়ে নেড়ে বানাতে হয়। আর নর্মাল ক্যারামেল বানানোর জন্য চিনিতে অল্প একটু পানি দিয়ে সেটাকে সেভাবেই রেখে দিতে হয়, নাড়াচাড়া করতে হয় না। এবার আমি ক্যারামেল সসটাকে একটি মেজারিং কাপে ট্রান্সফার করে নিচ্ছি। আমি যেই পরিমাণে বানিয়েছি সেই পরিমাণে আমি 1.5 কাপের মতো ক্যারামেল সস পেয়েছি। এবার আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি ঝরানো টক দই। এখানে অবশ্যই পানি ঝরানো টক দই বা গ্রিক ইয়োগার্টটা ব্যবহার করতে হবে। এবার একটি উইক্স দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ক্রিম করে নিব। দোকানের কেনা দই বা বাসায় পাতা দই যেটাই ব্যবহার করেন না কেন, আগে থেকে পানি ঝরিয়ে রাখতে হবে। দইটা উইক্স করার পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন হতে হবে, একদম ক্রিম চিজ বা হুইপিং ক্রিমের মতো। এবার দই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সস। দইয়ে ক্যারামেল সসটা অ্যাড করার আগে অবশ্যই সসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার দই আর ক্যারামেল সস একটি উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এই ক্যারামেল সস অন্যান্য যে কোনো ডেজার্টে বা কেক ফ্রস্টিংয়েও ব্যবহার করতে পারেন। আমি পোড়া দই বানানোর জন্য একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। আমি মোল্ডটাকে আগে থেকেই পার্চমেন্ট পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার তৈরি করে রাখা ক্যারামেল সস আর দইয়ের মিক্সচারটা মোল্ডে দিয়ে দিচ্ছি। এবার মোল্ডের মুখটা একটি ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি। এবার ডেজার্টটাকে স্টিম করার পালা। স্টিম করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার স্ট্রেনারের উপর মোল্ডটা আলতো হাতে বসিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে স্ট্রেনারের মুখটাকে বন্ধ করে দিব। এবার চুলার লো ফ্লেমে দইটাকে ভাপ দিয়ে নিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি দইটাকে চেক করে নিব। এই দই ব্রুলে ডেজার্টটি একবার খেলে আপনারা ক্যারামেল পুডিং আর চিজ কেক খাওয়া ভুলে যাবেন, গ্যারান্টিড। স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে ডেজার্টটা পারফেক্টলি কুকড। এবার চুলা থেকে নামিয়ে নিব। গরম অবস্থায় এটাকে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এবার আবারও মোল্ডটাকে সিল করে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমার পোড়া দই পারফেক্টলি সেট। এই দই ব্রুলের ডেজার্টটা খেতে অনেকটাই চিজ কেক আর ক্যারামেল পুডিং এর মিক্সড একটা কম্বিনেশন। এবার ডিমোল্ড করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পোড়া দই বা দই ব্রুলে। এবার আমি ক্যারামেল সস দিয়ে ডেজার্টের উপরে ডেকোরেশন করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই ডেজার্টটি খেতে কতটা বেশি মজার হয়। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পিস্তা বাদামের গুঁড়া। যারা চিজ কেক খেতে পছন্দ করেন তারা অনেক টাকা খরচ করে বাহির থেকে না কিনে বাসায় একবার এই দই ব্রুলেটা বানিয়ে দেখুন, কোনো অংশেই খেতে চিজ কেকের থেকে কম হবে না। যে কোনো উৎসবে, আয়োজনে বা টি পার্টিতে এমন একটি ডেজার্ট থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখি হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে। টেক্সচারটাও কিন্তু একদম চিজ কেকের মতো লাগছে। এত সিল্কি ভেলভেটি একটা টেক্সচার যে মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে। ক্যারামেল সসের স্ট্রং ফ্লেভারের সাথে মাইল্ড ইয়োগার্টের ফ্লেভারটা দারুণ লাগে।
আমার আজকের এই পোড়া দই বা দই ব্রুলে ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার তৈরি করে দেখাবো ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডেজার্ট, দই দুলারি। কোনো রকম হুইপিং ক্রিম, ক্রিম চিজ, চিনি, রান্না বা বেকিংয়ের ঝামেলা ছাড়াই খুব সহজে এই রাজকীয় স্বাদের ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। দই দুলারি ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমেই একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এবার আমি কিছু ভ্যানিলা পাউন্ড কেক এই দুধে ডিপ করে একটি সার্ভিং ডিশে সাজিয়ে নেব। আমি আজকে এই কাচের ডিশেই আমার দই দুলারি ডেজার্টটাকে সেট করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিশ, বাটি বা মোল্ডেও সেট করে নিতে পারেন। আপনারা এই লেয়ারটিতে পাউন্ড কেক ব্যবহার করতে না চাইলে স্পঞ্জ কেক বা ময়েস্ট কেকও ব্যবহার করতে পারেন। আবার ইচ্ছা করলে এখানে প্যাকেটের কিনা বা বেকারির কোনো রেডিমেড কেকও ইউজ করতে পারবেন। কোনো রকম রান্না ছাড়া, বেকিং ছাড়া খুব সহজেই এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। ঈদের আগের দিন রাতে ডেজার্টটি বানিয়ে ফ্রিজে রেখে দিবেন আর ঈদের দিন সার্ভ করতে পারবেন। এবার আমরা দই দুলারি ডেজার্টের দইয়ের লেয়ারটাকে প্রিপেয়ার করে নিব। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ দই। এবার দইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। এবার কনডেন্স মিল্ক আর দইটা একটি উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ক্রিম বানিয়ে নেব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই এখানে পানি ঝরানো দইটা ব্যবহার করতে হবে। আমি ডেজার্টটি বানানোর আগের দিন রাতে দইটাকে একটি স্ট্রেইনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে দইটার সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দইয়ের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে অনেকটাই হুইপিং ক্রিম বা ক্রিম চিজের মতো লাগছে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 চা চামচ জেলেটিন। এবার জেলেটিনে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঠান্ডা পানি। এবার এই জেলেটিন আর পানির মিক্সচারটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। 10 মিনিট পর জেলেটিন সম্পূর্ণ পানি সোক করে নিয়ে মিক্সচারে একটা আঠালো ভাব চলে আসবে। এবার এই জেলেটিনের মিক্সচারটাকে 1 মিনিটের মতো মাইক্রোওয়েভ করে আবারও লিকুইড করে নিতে হবে। এবার এই জেলেটিনটাকে আমাদের আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিক্সচারে অ্যাড করে দিব। উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই জেলেটিনটাকে সম্পূর্ণ স্কিপও করতে পারেন। যদি আপনারা সম্পূর্ণ পানি ছড়ানো দইটা ব্যবহার করেন তাহলে জেলেটিন ছাড়াই দইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি দইয়ে খুবই ক্রিমি আর পুডিংয়ে একটা টেক্সচার আনার জন্য এখানে জেলেটিনটা ব্যবহার করেছি। এবার এই দইয়ের মিক্সচারটাকে আগে থেকে তৈরি করে রাখা কেকের লেয়ারের উপর সমানভাবে দিয়ে দিব। এবার একটি স্প্যাচুলা দিয়ে চারদিকে ছড়িয়ে লেয়ারটাকে খুব সুন্দরভাবে সমান করে নেব। এবার এই দইটাকে সেট হতে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর দইটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমাদের দই দুলারির লাস্ট লেয়ারটা বানিয়ে নেব। সেই জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম হোয়াইট চকলেট। এবার হোয়াইট চকলেটে দিয়ে দিচ্ছি 1 ফোঁটার মতো রেড ফুড কালার। এই ফুড কালারটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু এই ধরনের ডেজার্টগুলোতে এমন একটা সুইট পিঙ্ক কালার থাকলে দেখতে অনেক বেশি ফ্যান্সি, লাক্সারিয়াস আর রিফ্রেশিং লাগে। এবার হোয়াইট চকলেটের লেয়ারটা দইয়ের উপর দিয়ে দিচ্ছি। আমি উপরে একটি স্প্যাচুলা রেখে নিয়েছি যেন দইয়ের লেয়ারটা নষ্ট না হয়ে যায়। এবার এই ডেজার্টটাকে আবারও ফ্রিজে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমাদের ডেজার্টটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার কিছু বাদাম আর রোজ পেটাল দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ডেজার্টটিকে সার্ভ করতে পারেন। এবার আমি আপনাদেরকে ডেজার্টটা কেটে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডেজার্টটা কত বেশি সফট অ্যান্ড ক্রিমি হয়েছে। আমার মুখে বলার আর কোনো প্রয়োজন নেই। মাশাআল্লাহ, ডেজার্টটা খুব দারুণভাবে সেট হয়েছে। কাটার পর পিসটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। তো তৈরি হয়ে গেল আমাদের প্রাণ জুড়ানো দই দুলারি ডেজার্ট। এই ডেজার্টটি দেখতে এতটাই বেশি লোভনীয় ও আকর্ষণীয় যে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই ডেজার্টটি সামান্য দই দিয়ে তৈরি করে নিয়েছেন। ঘরে থাকা দেশীয় উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন বিদেশি স্বাদের এই আকর্ষণীয় ডেজার্টগুলো। যে কোনো উৎসবে বা আয়োজনে এমন একটি ডেজার্ট খাবারের টেবিলে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। চলুন এবার তৈরি করে নেই দই হালুয়া। এই আকর্ষণীয় ডেজার্টটি বানানো যত সহজ, খেতে ততই মজা। দই দিয়ে যে এত মজাদার হালুয়া বানানো যায়, একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। দই হালুয়ার জন্য প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বাটার। আর বাটার ব্যবহার করতে না চাইলে এখানে ঘি আর তেলও ব্যবহার করা যাবে। বাটারটা হালকা মেল্ট হয়ে গেলেই দিয়ে দিব 1 কাপ সুজি। এবার সুজি আর বাটার একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বাটার কখনোই চুলার বেশি আঁচে গলাবেন না, তাহলে বাটারটা পুড়ে যাবে আর বাটারের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন বাটার চুলার একদম লো আছে আস্তে আস্তে মেল্ট করতে। এবার বাটারে সুজিটা ভাজতে থাকবো একটি ব্রাউন কালার চলে আসা পর্যন্ত। এই সময় চুলার ফ্লেমটা লোতে থাকবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে একদিক থেকে বেশি কালার চলে আসবে আর আরেক দিক থেকে সাদা রয়ে যাবে। আর তাড়াতাড়ি কালার আনার জন্য চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে সুজিটা পুড়ে যাবে। সুজিটা যত ভাজা হবে তত আস্তে আস্তে বাটারটা ছেড়ে আসবে। এই পর্যায়ে একটু অনবরত নাড়তে থাকতে হবে যেন দলা পাকিয়ে না যায়। সুজিগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এই সময় খুবই সুন্দর একটি রোস্টেড স্মেল পাবেন। তখন বুঝতে পারবেন সুজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব 2/3 কাপ চিনি। এবার চিনিটাও সুজির সাথে 2 মিনিটের মতো রান্না করে নিব। সুজির সাথে চিনি রান্না করতে করতে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি।
পানিটা একবারেই হুট করে ঢেলে দিবেন না, আস্তে আস্তে ঢালতে হবে, না হলে গায়ে ছিটা আসতে পারে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এই পর্যায়েও চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে। যখন পানি শুকিয়ে এরকম একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসবে, তখন হালুয়াটাকে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে হালুয়াটাকে একটু নেড়ে ছেড়ে দিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন হালুয়াটা কত সুন্দর দানাদার হয়েছে আর একটুও দলা পাকায়নি। এবার আমি হালুয়াটাকে আবারও চুলার একদম লো হিটে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমাদের হালুয়াটা একদম পারফেক্টলি কুকড। খুবই ঝরঝরে দানাদার সুজির হালুয়া তৈরি হয়ে গিয়েছে। এবার এই হালুয়াটাকে ঢেকে রেখে চুলার ফ্লেমটাকে অফ করে দিব। 5 মিনিটের মতো গরম ভাপেই হালুয়াটাকে ঢেকে রাখতে হবে, ঢাকনাটা খোলা যাবে না। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দই। এবার দইয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। যদি মিষ্টি দই ব্যবহার করেন তাহলে অবশ্যই কনডেন্স মিল্কটা আরও কম লাগবে, আর টক দই ব্যবহার করলে বেশি। এবার একটি উইক্স দিয়ে কনডেন্স মিল্ক আর দই খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেই দইটাই ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন সেই দইটাতে পানি যেন খুবই কম থাকে। পানি বেশি থাকলে আপনারা আগে থেকে পানিও ঝরিয়ে রাখতে পারেন। এবার এই দইয়ের ফিলিংটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। আমাদের আগে থেকে তৈরি করে রাখা সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সুজির হালুয়াটা কত বেশি ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। এবার এই হালুয়াটাকে সেট করার পালা। আমি একটি রাউন্ড শেপের বাটি ক্লিং র্যাপ পেপার দিয়ে র্যাপ করে রেখেছি। এবার আগে থেকে তৈরি করে রাখা সুজির হালুয়াটা বাটিতে দিয়ে দিব। এবার একটি চামচের সাহায্যে হালুয়াটাকে চেপে চেপে বাটিতে সেট করে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এইভাবে সেট করতে হবে যেন কোনো অংশেই ফাঁকা না থাকে। এইদিকে আমাদের দইয়ের ফিলিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন ফিলিংটা আগের থেকে হালকা ঘন হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ দইয়ের ফিলিংটা একটি চামচ দিয়ে ঠিক মাঝখানে দিয়ে দিব। আমি একটি স্প্যাচুলা দিয়ে উপরটা হালকা সমান করে নিচ্ছি। এবার উপর থেকে বাকি একটু হালুয়া দিয়ে সিল করে নেব। আমি যতটুকু সুজির হালুয়া তৈরি করেছিলাম আমার এই সাইজের বাটিতে সম্পূর্ণ হালুয়াটাই লেগেছে। আপনারা চাইলে এই হালুয়াটা ছোট ছোট বাটিতেও মিনি সাইজে সেট করে দিতে পারেন। আর যদি বাটিতে সেট করতে না চান তাহলে যে কোনো মোল্ডেও সেট করে নেওয়া যাবে। এইবার হালুয়াটাকে ডিমোল্ড করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার দইয়ের হালুয়া। এই দই হালুয়াটি দেখতে যত আকর্ষণীয়, খেতে ততই মজা। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে হালুয়াটা ভিতর থেকে কেমন হয়েছে। সুজি আর দইয়ের কম্বিনেশনটা একসাথে দুর্দান্ত লাগে। হালুয়াটা দেখতেও খুবই বেশি সুন্দর, একদম কেকের মতো। যে কোনো আয়োজনে বা উৎসবে খাবার টেবিলে এমন একটি ডেজার্ট আইটেম হলে কিন্তু আর কিছুই লাগে না। ভিতরের দইটা হালুয়ার সাথে খেতে একদম আইসক্রিমের মতো লাগে। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি সবার মন খুশি করে দেওয়ার মতন দিলখুশ। এই দিলখুশের এক টুকরো আপনার মন ও পেট একদম ঠান্ডা করে দিবে। এমন ইউনিক, হেলদি ও সেই সাথে মজাদার ডেজার্ট আপনি আগে কোনোদিনও দেখেননি বা খাননি। দিলখুশ ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি বা 4 কাপ টক দই। এবার আমি দই থেকে পানি ঝরিয়ে হংকার তৈরি করে নিব। সেই জন্য একটি বড় বোলের উপর একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। স্ট্রেনারের উপর দিয়ে দিচ্ছি ছানার পানি ছড়ানোর মার্কিন কাপড়। এবার কাপড়ের উপর দইগুলো দিয়ে কাপড়টাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। উপর থেকে একটা ভারী কিছু দিয়ে প্রেস করে দিতে হবে যেন পানিটা ইজিলি বের হয়ে যায়। দইটাকে চাপ দেওয়ার জন্য আমি একটি লোহার কড়াই ব্যবহার করছি, আপনারা ভারী যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার এভাবেই এটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো, বা পানি সম্পূর্ণ ঝরে যাওয়া পর্যন্ত। আপনার ইচ্ছে করলে এটাকে এভাবেই ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 300 গ্রাম খেজুর। দিলখুশ ডেজার্ট তৈরি করার জন্য আমি মেটজুল খেজুর ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো খেজুর ব্যবহার করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন নরম খেজুরগুলো ব্যবহার করার। এবার আমি খেজুরগুলোকে ডিসিড করে নেব। একটি নাইফের সাহায্যে খেজুরগুলোকে মাঝ বরাবর কেটে আমি ভিতর থেকে দানাটাকে বের করে ফেলে দিচ্ছি। সবগুলো খেজুরের দানা বের করা হয়ে গিয়েছে। এবার খেজুরগুলোকে একটি বাটিতে তুলে নিলাম। এবার ডিসিড করা খেজুরগুলোতে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম দুধ। আপনার ইচ্ছে করলে এখানে দুধের পরিবর্তে ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারেন খেজুরগুলোকে নরম করার জন্য। এবার আমি খেজুরগুলোকে এভাবেই গরম দুধে ঢেকে রেখে দিব একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন খেজুরগুলো অনেকটাই দুধ অ্যাবজর্ব করে নিয়েছে, সেই সাথে ভিজে অনেক সফট হয়ে গিয়েছে। এবার আমি খেজুরগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। খুবই ক্রিমি ইয়ামি একটা খেজুরের পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এইদিকে দইয়ের পানি সম্পূর্ণ ঝরে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হংকার তৈরি হয়ে গিয়েছে। এবার দইগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার একটি উইক্সের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ক্রিম করে নেব। এবার দইয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা খেজুরের পেস্ট। এবার উইক্সের সাহায্যে দই আর খেজুরের পেস্ট একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। দই আর খেজুর একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে একটা ক্রিমি ইয়ামি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। দিলখুশ ডেজার্টটা বানানোর জন্য আমি একটি রাউন্ড শেপের মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি। আমি মোল্ডে শুধু নিচের অংশে বেকিং পেপার দিয়েছি, সাইডে কোনো রকম তেল ব্রাশ করিনি। এবার ডেজার্টের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিলাম।
আপনাদের হাতের কাছে এমন কোনো মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো স্টিলের বাটি বা হিট প্রুফ বাটিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার একটি ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিব। আপনারা এখানে ফয়েল পেপারের পরিবর্তে সুতি কাপড় দিয়েও মোল্ডের মুখটাকে মুড়িয়ে দিতে পারেন। আবার যে কোনো ছোট ঢাকনা দিয়েও ঢেকে দেওয়া যাবে। একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। তারপর পাত্রের উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন স্ট্রেনারের উপর বসিয়ে দিলাম ডেজার্টের মোল্ডটি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডেজার্টটাকে স্টিম করে নিব 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমার দিলখুশ ডেজার্ট পারফেক্টলি স্টিমড। ডেজার্টটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমি এভাবেই স্ট্রেনারের উপর রেখে দিয়েছিলাম, উপরের ফয়েলটাকে রিমুভ করিনি। এতে করে ভিতরের স্টিমে ডেজার্টটা আরও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এবার আমি দিলখুশ ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এই ধরনের ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন একটি নাইফের সাহায্যে সাইডের অংশটাকে হালকা ছাড়িয়ে নিয়ে ডেজার্টটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দইটা খুব সুন্দরভাবে স্টিম হলে ডেজার্টটা ডিমোল্ড করতে একদমই অসুবিধা হবে না। নিজে থেকেই সাইডটা হালকা ছেড়ে দিবে। আর নিচে যেহেতু বেকিং পেপার দেওয়া আছে তাই খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। এবার কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম আর খেজুর দিয়ে ডেজার্টটাকে ডেকোরেশন করে নিলাম। তো তৈরি হয়ে গেল মন প্রাণ কলিজা ঠান্ডা করা দিলখুশ। এখন আপনিই বলুন, এর থেকে সহজ ডেজার্ট রেসিপি কি দ্বিতীয়টি আছে? ইফতারে দই আর খেজুর এই দুইটি খাবারের কোনো বিকল্প নেই। দই আমাদের পেট ঠান্ডা রাখে আর খেজুর আমাদের এনার্জি দেয়। এই দুইটি জিনিসের কম্বিনেশনে তৈরি চিনিমুক্ত এই হেলদি ডেজার্ট যদি ইফতারে থাকে তাহলে আর কিছুই লাগবে না। ভাপা দই খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু সেই ভাপা দই যদি হয় খেজুরের ফ্লেভারের তাহলে তো আর কোনো কথাই নেই। ছোট থেকে বড় সবারই এই ডেজার্ট খাওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। যারা ডায়েটে আছেন, চিনি অ্যাভয়েড করেন, সেই জন্য ডেজার্ট খেতে পারছেন না, তাদের জন্য একটা মাস্ট ট্রাই রেসিপি। আমার এই 4টি ইউনিক ফিউশন ও মজাদার দই ডেজার্ট রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।